আজকের পৃথিবীতে এমন খুব কম বাংলাদেশির নাম আছে যাদের পরিচয় কোনো একটি দেশের সীমানায় আটকে নেই। আন্তর্জাতিক মানবাধিকার, আন্তর্জাতিক আইন, জাতিসংঘ, কূটনীতি এই প্রতিটি ক্ষেত্রেই যার পরিচিতি সমানভাবে প্রতিষ্ঠিত, তিনি আইরিন জুবাইদা খান। সম্প্রতি তাকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে প্রতিমন্ত্রীর পদমর্যাদাও দেওয়া হয়েছে। এই নিয়োগ শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, বরং এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের প্রতিনিধিত্বের জন্য একজন বিশ্ব স্বীকৃত ব্যক্তিত্বকে বেছে নেওয়ার ঘটনা। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে এই আইরিন খান? কিভাবে বাংলাদেশের একজন নারী আন্তর্জাতিক মানবাধিকার আন্দোলনের অন্যতম প্রভাবশালী কণ্ঠে পরিণত হলেন? কেন বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলো তার বক্তব্যকে গুরুত্ব দিয়ে শুনে? আর কিভাবে তিনি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইতিহাসে একাধিক রেকর্ড গড়েছিলেন? আজকের ভিডিওতে আমরা জানব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার কর্মী, আইনজীবী, কূটনীতিক এবং বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি আইরিন খানের জীবন, সংগ্রাম, অর্জন এবং তার আন্তর্জাতিক প্রভাবের গল্প। বাংলাদেশের একটি শিক্ষিত ও সমৃদ্ধ পরিবারে 1956 সালের 24 ডিসেম্বর জন্মগ্রহণ করেন আইরিন জুবাইদা খান। ছোটবেলা থেকেই তিনি পড়াশোনায় ছিলেন অসাধারণ মেধাবী। তার পরিবারের শিক্ষা, শৃঙ্খলা এবং জনসেবার পরিবেশ ছিল অত্যন্ত শক্তিশালী। এই পরিবেশেই পরবর্তীতে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভিত্তি তৈরি করে। উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে তিনি ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে আইন বিষয়ে পড়াশোনা করেন। এরপর বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান হার্ভার্ড ল স্কুলে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিষয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। এই শিক্ষা জীবনই তার চিন্তাভাবনাকে বিশ্বমুখী করে তোলে। তিনি উপলব্ধি করেন, মানবাধিকার কেবল একটি দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, এটি সমগ্র মানবজাতির প্রশ্ন। 1970-এর দশকের শেষ দিকে তিনি আন্তর্জাতিক মানবাধিকার আন্দোলনের সঙ্গে যুক্ত হন। 1979 সালে ইন্টারন্যাশনাল কমিশন অফ জুরিস্টসের মাধ্যমে তার পেশাগত যাত্রা শুরু হয়। এরপর তিনি জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার UNHCR এ যোগ দেন। প্রায় 2 দশক ধরে তিনি বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে কাজ করেন। শরণার্থী সংকট, যুদ্ধ, গণহত্যা, বাস্তুচ্যুতি এসব ছিল তার প্রতিদিনের বাস্তবতা। তিনি এশিয়া, আফ্রিকা, ইউরোপ সহ বিশ্বের বহু দেশে জাতিসংঘের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 1995 সালে তাকে ভারতে UNHCR এর চিফ অফ মিশন হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে কসোভো সংকটের সময়ে উত্তর মেসিডোনিয়ায় লক্ষাধিক শরণার্থীর জন্য পরিচালিত আন্তর্জাতিক মানবিক কার্যক্রমে নেতৃত্ব দেন তিনি। এ সময় তার দক্ষতা আন্তর্জাতিক মহলে ব্যাপক প্রশংসিত হয়। 2001 সাল আইরিন খানের জীবনের সবচেয়ে বড় মোড় আসে এই বছর। তিনি নির্বাচিত হন বিশ্বের অন্যতম বৃহৎ মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব হিসেবে। এটি ছিল এক ঐতিহাসিক ঘটনা, কারণ তিনি ছিলেন প্রথম নারী, প্রথম বাংলাদেশি, প্রথম এশীয় এবং প্রথম মুসলিম যিনি এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শুধু প্রতিবেদন প্রকাশকারী সংস্থা হিসেবে সীমাবদ্ধ থাকেনি, বরং বৈশ্বিক মানবাধিকার আন্দোলনের অন্যতম শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত হয়। নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে বৈশ্বিক প্রচারণা, নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক অবস্থান, মত প্রকাশের স্বাধীনতা, বিচার বহির্ভূত হত্যা এবং রাজনৈতিক বন্দীদের অধিকার এসব ইস্যুতে তিনি দৃঢ় অবস্থান গ্রহণ করেন। 2005 সালে তার একটি মন্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তিনি যুক্তরাষ্ট্রের গুয়ান্তানামো বে আটক কেন্দ্রকে আমাদের সময়ের গুলাগ বলে অভিহিত করেন। এই বক্তব্য বিশ্বজুড়ে আলোচিত হয়। কেউ তার সাহসের প্রশংসা করেন, আবার কেউ তীব্র সমালোচনা করেন। কিন্তু আইরিন খান নিজের অবস্থান থেকে এক চুলও সরে যাননি। তিনি বিশ্বাস করতেন, মানবাধিকার প্রশ্নে কোনো রাষ্ট্র, কোনো সরকার কিংবা কোনো শক্তিধর দেশের জন্য আলাদা মানদণ্ড থাকতে পারে না। 2011 সালে তিনি নির্বাচিত হন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশনের মহাপরিচালক হিসেবে। রোম ভিত্তিক এই আন্তঃসরকারি সংস্থা বিশ্বের বিভিন্ন দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায় বিচার নিশ্চিত করা এবং টেকসই উন্নয়নের জন্য কাজ করে। তার নেতৃত্বে সংস্থাটি বিচার ব্যবস্থা সংস্কার,
নারীর অধিকার এবং দুর্নীতি বিরোধী বিভিন্ন আন্তর্জাতিক প্রকল্প পরিচালনা করে। 2020 সালে জাতিসংঘ তাকে মত প্রকাশ ও মতের স্বাধীনতা বিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার হিসেবে নিয়োগ দেয়। এই দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিশ্বের বিভিন্ন দেশে সাংবাদিক নির্যাতন, সংবাদপত্রের স্বাধীনতা, ডিজিটাল নিরাপত্তা আইন, অনলাইন সেন্সরশিপ এবং নাগরিক স্বাধীনতা নিয়ে জাতিসংঘের পর্যবেক্ষণ ও সুপারিশ তৈরির দায়িত্ব ছিল তার উপর। তিনি বিভিন্ন দেশের সরকারকে মত প্রকাশের স্বাধীনতা রক্ষার বিষয়ে সুস্পষ্ট পরামর্শ দেন এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণের আহ্বান জানান। আইরিন খান কেবল একজন কূটনীতিক নন, তিনি একজন লেখক, বক্তা, নীতি নির্ধারক এবং বৈশ্বিক মানবাধিকার আন্দোলনের পরিচিত মুখ। তিনি ব্র্যাক ইন্টারন্যাশনালের সুপারভাইজারি বোর্ডের চেয়ার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশের গণমাধ্যমেও তার সম্পৃক্ততা ছিল। একসময় তিনি ডেইলি স্টারের পরামর্শক সম্পাদক হিসেবে কাজ করেছেন। তার দীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন: ফোর্ড ফাউন্ডেশন ফেলোশিপ, পিলকিংটন ওমেন অব দ্য ইয়ার, সিডনি পিস প্রাইজ, গেন্ট বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট এবং বিভিন্ন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের বিশেষ সম্মান তার অর্জনের তালিকায় রয়েছে। তার ব্যক্তিগত জীবনও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে একটি বিশেষ সূত্রে যুক্ত। তিনি জোবাইদা রহমানের চাচাতো বোন। জোবাইদা রহমান হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী। এছাড়া তার চাচা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান বাংলাদেশের নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবে লক্ষণীয় বিষয় হল, আইরিন খান তার পুরো আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজেকে দলীয় রাজনীতির পরিবর্তে পেশাদার কূটনীতি ও মানবাধিকার কর্মী হিসেবেই প্রতিষ্ঠিত করেছেন। সম্প্রতি তাকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই পদে থেকে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদের বিভিন্ন অধিবেশন, মানবাধিকার পরিষদ, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, শান্তিরক্ষা কার্যক্রম, আন্তর্জাতিক আইন, অভিবাসন এবং বৈশ্বিক কূটনৈতিক আলোচনায় বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। একটি দেশের স্থায়ী প্রতিনিধি শুধু একজন রাষ্ট্রদূত নন, তিনি আন্তর্জাতিক অঙ্গনে সেই দেশের কণ্ঠস্বর। বিশ্বের সামনে দেশের অবস্থান ব্যাখ্যা করা, কূটনৈতিক সমঝোতা তৈরি করা এবং আন্তর্জাতিক স্বার্থ রক্ষা করা, এসবই তার দায়িত্বের অংশ। আইরিন খানের দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতা এই দায়িত্ব পালনে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠতে পারে। একজন বাংলাদেশী নারী হিসেবে তিনি যে উচ্চতায় পৌঁছেছেন তা শুধু ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, এটি প্রমাণ করে মেধা, সততা, অধ্যাবসায় এবং আন্তর্জাতিক মানের দক্ষতা থাকলে বাংলাদেশের মানুষও বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে নেতৃত্ব দিতে পারে। আইরিন খানের জীবন আমাদের শেখায়, বিশ্বমঞ্চে সম্মান অর্জনের জন্য ক্ষমতার নয়, প্রয়োজন যোগ্যতার, পরিচয়ের নয়, প্রয়োজন কর্মের। আর সবচেয়ে বড় কথা, ন্যায় বিচার ও মানবাধিকারের পক্ষে দৃঢ় অবস্থানই একজন মানুষকে আন্তর্জাতিক ইতিহাসে আলাদা করে তোলে। আপনার মতে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে আইরিন খানের এই নিয়োগ আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি ও কূটনৈতিক অবস্থানকে কতটা শক্তিশালী করতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ইতিহাস, রাজনীতি ও আন্তর্জাতিক বিশ্লেষণ ভিত্তিক ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন পলিটিকা বাংলা।